হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা এইচএসসি ফিজিক্সের ভেক্টর অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল বা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বলতে পারি। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। দেখো, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বা জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর যোগের যে কয়টি সূত্র আছে তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে ত্রিভুজ সূত্র। তো ত্রিভুজ সূত্র যদি আমাদের ভালোভাবে বুঝতে চাই, তাহলে কিন্তু আমরা একটা মেথডের মাধ্যমে এটাকে খুব ভালোভাবে ফিল করতে পারবো। সেই মেথডের নাম আমরা বলবো হেড টেল মেথড। সেটা হচ্ছে হেড টেল মেথড। এই হেড টেল মেথডটা কি? দেখো, আমি কোনো একটা ভেক্টরকে ধরলাম, এটা একটা ভেক্টর এ, এইটার শীর্ষবিন্দুকে আমরা বলবো হেড, আর পাদবিন্দুকে আমরা বলবো টেল। তাহলে এটা হচ্ছে পাদবিন্দু আর এইটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দুকে আমরা বলতেছি হেড, পাদবিন্দুকে আমরা বলতেছি টেল। এখন যদি প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু, দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু একই বিন্দুতে স্থাপিত হয়, ব্যাপারটা আবার দেখো। এটা যদি এই ভেক্টর হয় তাহলে আমরা এটাকে বলতেছি টেইল, এটাকে বলতেছি হেড। বি ভেক্টরের ক্ষেত্রে এটা কি? পাদবিন্দু, টেইল, আর এটা কি? হেড। দেখো, এই দুটো ভেক্টরের এই বিন্দুতে দেখো হেড টেল মিলছে কিনা। যেহেতু হেড টেল মিলছে, তাহলে এখন এখানে যে মেথডটা আমরা এই দুটো ভেক্টরকে যোগ করার জন্য যে মেথড ফলো করব সেটার নাম হেড টেল মেথড। এটার নাম হচ্ছে কি? যে মেথডটা ফলো করব সেটার নাম হচ্ছে হেড টেল মেথড। তাহলে হেড টেল মেথড কি? যদি কখনো দুটো ভেক্টরের হেড টেল মিলে যায়, প্রথম ভেক্টরের হেড দ্বিতীয় ভেক্টরের টেল বা হেড টেল হয়ে যায়, তাহলে এই দুটো ভেক্টরকে যোগ করার জন্য যে পদ্ধতি হচ্ছে সেটা হচ্ছে প্রথম ভেক্টরের টেল এবং দ্বিতীয় ভেক্টরের হেড সংযোগকারী সরলরেখাটাই হচ্ছে ওই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট বা যোগফল। তাহলে আর ইকুয়াল টু লেখা যাবে এ এবং বি যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আর। তাহলে এখানে আমরা বলতে পারবো এ প্লাস বি। তার মানে দেখো, এই ভেক্টর আর এই ভেক্টরকে যোগ করলে আমি এই ভেক্টর পাচ্ছি। এটা হচ্ছে হেড টেল মেথড। তো হেড টেল মেথড যেহেতু আমরা বুঝলাম, যদি কখনো প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু একই বিন্দুতে স্থাপিত হয়, তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু সংযোগকারী সরলরেখার দিক লব্ধি ভেক্টরের দিক এবং ওই সরলরেখার দৈর্ঘ্য হচ্ছে লব্ধি ভেক্টরের মান নির্দেশ করতেছে। এটা আছে আমরা ভেক্টর যোগের সাধারণ সূত্রতেও দেখে আসছি। হেড টেল মেথড বলো, ভেক্টর যোগের সাধারণ সূত্র বলো, ত্রিভুজ সূত্র বলো, সব কিন্তু একই পলিসি বা একই প্যাটার্ন। আচ্ছা, তাহলে আমরা ত্রিভুজ সূত্রটার দিকে তাকাই। যেহেতু আমরা হেড টেল মেথড বুঝলাম, তাহলে আমরা এখন ত্রিভুজ সূত্রের দিকে তাকাই। ত্রিভুজ সূত্রে যেটা বলা আছে সেটা হচ্ছে, যদি দুটি সমজাতীয় ভেক্টর কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, যদি দুটি ভেক্টর কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটা, দেখো এটা প্রথম বাহু, এটা তৃতীয় বাহু, ত্রিভুজ যদি আঁকতে হয় তাহলে তৃতীয় বাহু এটা বলছে, তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে বলতে আমরা বুঝতেছি, দেখো এইটা এই বরাবর, দেখো এই এ এবং বি এর যদি আমি দেখি ক্রম, যদি দেখি তাহলে এ বি। এখন বলছে যদি একই ক্রমে দুটা ভেক্টর কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে, আবার ওই একই ক্রমে না যে এ বি একই ক্রমে না, বিপরীত ক্রমে, এ বি এইটা বিপরীত ক্রমে বলছে, বিপরীত ক্রমে ওই দুটা ভেক্টরের যোগফল নির্দেশ করে। তাহলে আর ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে দেখো, এই যে এ বাহু এবং বি বাহু যোগ করলে আমি পাচ্ছি কি? এই বাহুটায়, যে বাহুটাকে আমি যোগ করতেছি তৃতীয় বাহু, তাহলে প্রথম বাহু দ্বিতীয় বাহু যোগ করলাম, আমি তৃতীয় বাহু পাইলাম। এই তৃতীয় বাহুটা হচ্ছে এ প্লাস বি, যেটাকে আমরা বলতেছি রেজাল্টেন্ট ভেক্টর বা আর।
তাহলে এটা হচ্ছে ভেক্টর যোগের কি সূত্র? ত্রিভুজ সূত্র। আচ্ছা, আমরা আরও একটা উদাহরণ দেখি। ধরলাম আমি যদি বলি যে এটা একটা ভেক্টর এ, এটা একটা ভেক্টর বি। এই দুটো ভেক্টর যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে দেখো এটা প্রথম বাহু, এটা দ্বিতীয় বাহু, তাহলে ত্রিভুজ আঁকতে গেলে আমার আর একটা লাগবে তৃতীয় নম্বর বাহু। বলছে বিপরীত ক্রমে যদি দুটো ভেক্টর কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে এই তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে। তাহলে বিপরীত ক্রমে মানে কি? এ বি এই দিক না, তীরচিহ্ন আর এ বি তীরচিহ্ন আর এই দিকে হবে না, বরং বিপরীত ক্রমে মানে তীরচিহ্ন হবে এই দিকে। এই বিপরীত ক্রমে এই দুটো ভেক্টরের যোগফল এই তৃতীয় বাহুটা নির্দেশ করবে। তার মানে এই তৃতীয় বাহুটা হচ্ছে এ এবং বি ভেক্টরের যোগফল। এই যোগফলটাকে আমরা বলতেছি রেজাল্টেন্ট ভেক্টর বা আর। এটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। তার মানে কি? সমজাতীয় দুটি ভেক্টর। তাহলে আমরা ত্রিভুজ সূত্রটা মোটামুটি কিন্তু বুঝে ফেলছি। হেডটেল মেথড, দেখো হেডটেল মেথডও কিন্তু এখানে ফলো হয়েছে। প্রথম ভেক্টরের হেড, দ্বিতীয় ভেক্টরের টেইল একই বিন্দুতে স্থাপিত হলে প্রথম ভেক্টরের টেইল, দ্বিতীয় ভেক্টরের হেড সংযোগকারী সরলরেখাটাই হবে রেজাল্টেন্ট ভেক্টর। দেখো আমরা হেডটেল মেথডে কিন্তু আগে এইটা শিখে আসছি। আবার এটাও দেখো, প্রথম ভেক্টরের হেড, দ্বিতীয় ভেক্টরের টেইল একই বিন্দুতে স্থাপিত হলে প্রথম ভেক্টরের টেইল আর দ্বিতীয় ভেক্টরের হেড সংযোগকারী সরলরেখা, ওই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর। দেখো এটা কিন্তু আমি কি একটু আগে আমরা হচ্ছে হেড টেল মেথড দ্বারাই এই দুটো ভেক্টরের যোগফল নির্ণয় করতে পারলাম। তাহলে হেড টেল মেথড যদি আমরা নাও জানতাম, হেড টেল মেথড যদি আমরা নাও শিখতাম, তাহলে এখন আমরা কি কোন সূত্রতে আমরা এই দুটো ভেক্টরকে যোগ করতে পারি? সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রে কি বলা আছে? যদি যে কোনো সমজাতীয় দুটি ভেক্টর একই ক্রমে কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে ওই দুটো ভেক্টরের যোগফল নির্দেশ করবে। যেটা হেড টেল মেথড আর হচ্ছে তোমার কি ট্রায়াঙ্গেল ল প্রায় একই রকম, শুধু কথাটা অন্যভাবে বলা আছে। আচ্ছা, তাহলে আমরা ট্রায়াঙ্গেল ল বা ত্রিভুজ সূত্রটা লিখি যে সমজাতীয় দুটি ভেক্টর কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটির যোগফল না বলে লব্ধি বলি, তাহলে লব্ধির দিক ও মান নির্দেশ করবে। এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল ল কি? সমজাতীয় দুটি ভেক্টর যদি কোনো ত্রিভুজের, তাহলে সমজাতীয় দুটি ভেক্টর কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ওই দুটি ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে সমজাতীয় দুটি ভেক্টরের প্রথমটি, তাহলে সমজাতীয় দুটি ভেক্টর যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে কি হবে বলতো? তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে ওই দুটো ভেক্টরের যোগফল নির্দেশ করবে। সেটা হচ্ছে এ প্লাস বি, যেটাকে আমরা এই যোগফলটাকে বলতেছি রেজাল্টেন্ট বা আর, রেজাল্টেন্ট ভেক্টর। এটা হচ্ছে আমাদের ছিল ট্রায়াঙ্গেল ল। আচ্ছা, ট্রায়াঙ্গেল ল নিয়ে আমরা আরও একটু কথা বলি, যেহেতু আমরা সংজ্ঞাটা পড়লাম। তো দেখো, মনে করো এই বিন্দুটাকে আমরা বলবো ও, এটাকে বললাম এ, এটাকে বললাম বি, এটাকে বললাম বি। আচ্ছা, তাহলে দেখো এই দুটো ভেক্টর, তাহলে তাহলে এই বিন্দুটাকে, আদি বিন্দুটাকে আমরা ও বললাম, প্রথম ভেক্টর, এই প্রথম ভেক্টরের নাম দিলাম আমি পি, দ্বিতীয় ভেক্টরের আমি নাম দিলাম হচ্ছে কিউ।
আচ্ছা দেখো, প্রথম ভেক্টরের আদি বিন্দুকে আমি বলছি ও, শীর্ষবিন্দুকে আমরা বললাম এ, এবং দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দুকে আমরা বললাম এ, শীর্ষবিন্দুকে বললাম পি। তাহলে এই দুটো ভেক্টরের যোগফল কি হবে? আমরা জানি যোগফল হবে এইটা, যেটাকে আমরা বলতেছি রেজাল্টেন্ট ভেক্টর। আচ্ছা, বা এটাকে আমরা যদি এভাবে বলি যে এটাকে বললাম এ, এটাকে বললাম বি, এটাকে বললাম সি, তাহলে আমাদের জন্য ভালো হবে। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারতেছি বলো তো? দেখো এই এবি ভেক্টর আর বিসি ভেক্টর, এই এবি ভেক্টর আর বিসি ভেক্টর যোগ করলে আমরা কি পাচ্ছি বলো তো? পাচ্ছি হচ্ছে এইটা এসি ভেক্টর, বা এবি ভেক্টরের বদলে আমরা জানি কি পি ভেক্টর, বিসি ভেক্টরের বদলে আমরা কি জানি কিউ ভেক্টর, আর এসি ভেক্টরের বদলে আমরা কি জানি রেজাল্টেন্ট ভেক্টর আর। তাহলে আর, তাহলে এটা আমাদের একটা সূত্র যে আর ভেক্টর ইকুয়ালটা আমরা বলতে পারবো পি প্লাস কিউ ভেক্টর। আচ্ছা, এটাকে কিন্তু আরও একটা কথা বলা যায় যে এবি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু এসি। তো দেখো এবি প্লাস বিসি ইকুয়াল টু যেহেতু এসি, এসি ভেক্টর, এই এসি ভেক্টরকে কিন্তু আমরা মাইনাস সি এ ভেক্টর যদি করি, এসি ভেক্টরকে কিন্তু আমরা মাইনাস সি এ ভেক্টরও বলতে পারি। তাহলে এসি ভেক্টরকে দিক যদি চেঞ্জ করে দিই তাহলে এটা হবে মাইনাস সি এ ভেক্টর। তাহলে আমরা যদি এইরকম করি তাহলে এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল কি সি, আর এটাকে যদি আমরা সি এ করে ফেলি, সি এ, দেখো সি এ, তাহলে এ বি, এ বি, বি সি, বি সি, সি এ, সি এ যদি করে ফেলি তাহলে এসি, তাহলে আমরা জানি এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি, আবার এসি ইকুয়াল টু কী লেখা যায় মাইনাস সি এ। তার মানে দেখি কি হয়, তাহলে আমরা দেখো এবি প্লাস বিসি প্লাস বিসি, এই মাইনাস সি এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটাকে আমরা দেখো এটাকে এভাবে লিখি এবি প্লাস বিসি, এসিটাকে তুলে দিয়ে আমরা এখানে মাইনাস সি এ লিখতে পারি। আর এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস সি এটা এই পাশে আসলে কী হবে বলতো? প্লাস সি এ ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে বুঝলাম যে বিন্দু থেকে আমি যাত্রা শুরু করছি, এ থেকে বিতে গেছি, বি থেকে সিতে গেছি, সি থেকে এতে গেছি, তার মানে টোটাল আমাদের যোগফল করলে আমার স্মরণের মান কত আসতেছে? 0। এটাকে আমরা বলতেছিলাম কিন্তু নাল ভেক্টর, এটা হচ্ছে নাল ভেক্টর। তার মানে যেখান থেকে আমি যাত্রা শুরু করব যদি আমি সেখানে একই ক্রমে ফিরে আসি তাহলে কি ভেক্টরের মান কি হবে? 0 হবে। তাহলে এবি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? 0 ভেক্টর বলতে পারবো বা নাল ভেক্টর বলতে পারবো। আচ্ছা, এটা যেহেতু আমরা বুঝতে পারছি যে এটা যদি ভেক্টর হয় এ আর এটা ভেক্টর যদি হয় বি, তাহলে এই দুটো ভেক্টরের এটা যদি এই দুটো যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে তাহলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে ওই দুটো ভেক্টরের যোগফল নির্দেশ করতেছে, যেটাকে আমরা বলতেছি রেজাল্টেন্ট ভেক্টর আর। এখন যদি বলি আর এর মান কত, আর এর মান কত, আর ইকুয়াল টু হট, তারপরে যদি প্রশ্ন করি যে দিক কত, তো এই টাইপের প্রশ্ন যদি আমাদের করি তাহলে আমরা কিভাবে সলিউশন করব? তো দেখো মান বের করতে যদি হয় তাহলে আমাদের ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা। আচ্ছা, এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি দেখতে চাই তাহলে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। আমি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী যদি কোণ দেখতে চাই বা যে কোনো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি দেখতে চাই তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যে টেল টু টেল মিলছে কিনা। ফার্স্টে খেয়াল করতে হবে টেল টু টেল মিলছে কিনা। দেখি প্রথম ভেক্টরে এটা কি টেল, এটা কি হেড, দ্বিতীয় ভেক্টরে এটা কি টেল, এটা কি হেড, টেল টু টেল কি মিলছে? না। তাহলে টেল টু টেল এখানে মেলেনি। যদি না মেলে, আমি যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে চাই তাহলে আমাকে ফার্স্টে টেল টু টেল মিলাতে হবে। কেমন করে টেল টু টেল আমাকে মিলাতে হবে? প্যারালাল শিফটিং অফ ভেক্টর, এই পদ্ধতিতে শিফটিং অফ ভেক্টর। আচ্ছা, প্যারালাল শিফটিং অফ ভেক্টর কি? প্যারালাল শিফটিং অফ ভেক্টর হচ্ছে আমি চাইলে একটা ভেক্টরকে সমান্তরালভাবে অবস্থানে পরিবর্তন করতে পারি। তাহলে এই ভেক্টরটাকে চাইলে আমি সমান্তরালভাবে এখান থেকে তুলে এখানে নিয়ে যেতে পারবো। তাহলে
এই জায়গার হেডটা তাহলে এখান থেকে তুলে যদি এখানে নিয়ে যাই তাহলে এই জায়গার হেডটা কোথায় গেল, এই ভেক্টরের হেড এখানে, আর টেলটা কোথায় গেল এখানে। তাহলে এই ভেক্টরটাকে আমি তুলে এখানে নিয়ে গেছি এই ভেক্টর। এটা করা যায়, এটা একটা ভেক্টরের নিয়ম, এটা প্যারালাল শিফটিং অফ ভেক্টর একটা বৈশিষ্ট্য। এখন দেখো এ এবং বি এর মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণ কোনটা, এইটা। তাহলে এটা হবে ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে হিসাব করে দেখো তো এ এবং বি এর মধ্যবর্তী কোণ কোনটা হচ্ছে, তাহলে এইটা সামনে বর্ধিত করতে হবে, বর্ধিত করা মানে কি এইটা। তাহলে এই কোণটা হবে এ এবং বি এর মধ্যবর্তী কোণ। বুঝতে পারছি তো সবাই? তাহলে দেখো এ এবং বি এর মধ্যবর্তী কোণ আমরা নির্ণয় করতে পারলাম। আচ্ছা, এখন তাহলে থিটা পাইলাম, এই ভেক্টরটাকে আমরা বলতেছি বি। আমরা যদি এখানে একটা লম্ব অঙ্কন করি তাহলে এটাকে আমরা বলবো, এটাকে বলবো হচ্ছে ও, এটাকে বলবো এ এম, এটাকে বলি এন, আর এটাকে বলি এস। আচ্ছা, আমরা চাচ্ছি আর এর মান। আচ্ছা, আর এর মানের জন্য আমাদের কি লাগবে, আরটা হচ্ছে এই এস ও এস এন, এই ত্রিভুজের আরটা হচ্ছে অতিভুজ, আর ও এনটা হচ্ছে ভূমি, আর এস এনটা হচ্ছে লম্ব। আমি যদি কখনো ও এন পাই, এস এন পাই, তাহলে আমি কিন্তু আর পাবো। তো দেখো, তাহলে আমার ভূমি তো এইটুক জানা আছে, এইটুক কত সেটা আমার জানা নেই, লম্ব কত সেটা আমার জানা নেই। তাহলে আমার এইটাই বের করতে হবে ফার্স্ট। তাহলে ফার্স্টে আমাদের দেখো এই ছোট ত্রিভুজ যেটা আছে সেটাকে এরকম করে তুলে নিই, তুলে নিলাম। যদি তুলে নিই তাহলে আমরা এখানে দেখতেছি ছোট ত্রিভুজটাকে আমরা যদি তুলে নিই তাহলে আমরা দেখতেছি এই বিন্দুটার নাম হচ্ছে এম, এই বিন্দুটার নাম হচ্ছে এন, এই বিন্দুটার নাম হচ্ছে এস, আর এই কোণটার নাম আমরা বলতে দেখতেছি থিটা। যদি থিটা হয় তাহলে এখন আমরা এখানে দেখব কি কস থিটা। তাহলে কবরে ভূত আছে, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিকে এখানে এম এন, অতিভুজ কিন্তু এখানে বি ভেক্টর ছিলই, তাহলে অতিভুজ হচ্ছে বি। তাহলে এখানে আমরা বলতে পারবো এম এন ইকুয়াল টু হচ্ছে বি কস থিটা। পাইলাম, এম এন এর মান পাইলাম। আবার এখানে যদি আমরা সাইন থিটা বলি তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি, সাইন থিটা হচ্ছে কি, সাগরের লবণ আছে, তাহলে কি থিটার অপোজিটটা লম্ব, তাহলে এই লম্বকে এখানে বলো তো থিটার অপোজিটটা লম্ব যদি হয় লম্ব এস এন, অতিভুজকে, অতিভুজ হচ্ছে বি, তাহলে এখানে আমরা বলবো এস এন ইকুয়াল টু বি সাইন থিটা। তাহলে দেখো আমরা এস এন ইকুয়াল টু এখানে পাইলাম বি সাইন থিটা, আর এম এন ইকুয়াল টু আমরা পাইলাম হচ্ছে বি কস থিটা। তাহলে দেখো পুরা ভূমিটা আমি পাইলাম, পুরা ভূমি হচ্ছে এ বি এ প্লাস বি কস থিটা, লম্বটাও পাইছি। তাহলে এখন আর আমি কিন্তু বের করতে পারবো। আচ্ছা, তাহলে আর এখন আমরা বের করি। আর কিভাবে বের করব দেখো, যদি আমি ত্রিভুজ, এই বড় ত্রিভুজ ও এস এন, ত্রিভুজ ও এস এন, এই বড় ত্রিভুজ কোনটা বলো তো, এই যে এইটা, 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 আর এখানে বিন্দু একটা আছে। তাহলে এইটা হচ্ছে ও, এইটা হচ্ছে এস, আর এটা হচ্ছে কত এন। আচ্ছা, এইটুক হচ্ছে কত বি সাইন থিটা, এটুক হচ্ছে কত বি কস থিটা, আর এটুক কত, এটা হচ্ছে এ। এখন এই কোণটাকে আমরা একটা নাম দিই, এই কোণটাকে একটা নাম দিই। দেখো এই কোণ আর এই কোণ কিন্তু এক না, এই কোণটার একটা নাম দিই, সেটা হচ্ছে দেখো লব্ধি ভেক্টর এক্স অক্ষের বা এ ভেক্টরের সাপেক্ষে আমরা এই ভেক্টরের, এই লব্ধি ভেক্টরের, তাহলে এ ভেক্টরের সাপেক্ষে আমরা হচ্ছে লব্ধি ভেক্টরের কোন দিকে আছে, যদি আমি এ ভেক্টরের দিকে তাকাই তাহলে এ ভেক্টরের সাথে ধরলাম আলফা কোণে আর ভেক্টরটা আছে, বা লব্ধি ভেক্টরের দিক এ ভেক্টরের সাপেক্ষে ধরলাম আলফা ডিগ্রি কোণে আছে, তাহলে এই কোণটাকে আমরা ধরলাম আলফা। তাহলে এখন বলো তো সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি, ওসি স্কোয়ার ইকুয়াল টু কি, ভূমি স্কোয়ার মানে কি ও এন স্কোয়ার প্লাস কত লম্ব মানে কি এস এন স্কোয়ার। আচ্ছা, মানগুলো যদি বসাই দিই তাহলে ওসি মানে কি আর, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পাবো বলো, ও এন মানে কি, ও এন মানে হচ্ছে এ প্লাস বি কস থিটা, তাহলে এ প্লাস বি কস থিটা তার উপর স্কোয়ার, প্লাস এস এন মানে কি বলবো বি সাইন থিটা তার উপর স্কোয়ার। আচ্ছা, এটার দিকে যদি তাকাই তাহলে এটা এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র পড়ছে, তাহলে সূত্র অনুসারে আমরা বলবো স্কোয়ার প্লাস 2ab 2a
স্কোয়ার প্লাস 2 সূত্রের 2 এ এ দিলাম, বি বি দিলাম। এখন আমরা কি জানি বলো তো, বি স্কোয়ার, বি এখানে কে বলো তো, বি হচ্ছে এইটুক, তাহলে বি স্কোয়ার মানে কি এটার উপর স্কোয়ার। দেখো আমরা এ কে এটা কি ধরছি এ, আর এটা কি ধরছি বি, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের 2 এ বসাইছি এ বসাইছি, বি তো এটাকে ধরছি, এই বি কস থিটাকে আমরা বি ধরছি, বি কস থিটাকে আমরা বি ধরছি, এটাকে বি ধরছি, বি কস থিটাকে বি ধরছি, তাহলে বি প্লাস কত বি স্কোয়ার প্লাস বি সাইন থিটা স্কোয়ার। আচ্ছা, তাহলে এরপরে আমাদের কি দাঁড়াইলো, তাহলে এরপরে আমরা দাঁড়াইলো হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু আমরা বলবো এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা ইকুয়াল টু আমরা বলবো বি স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা আর স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারবো এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা, আমি যদি এখানে বি স্কোয়ার কমন নিই তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, তাহলে এখানে আর স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারবো যে এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার, আর আমরা এখানে জানি cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1, তাহলে সূত্র দাঁড়ালো হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এটা হচ্ছে এখন আর ইকুয়াল টু যদি আমি বলি তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে আমরা লব্ধি ভেক্টরের মান কিন্তু নির্ণয় করলাম আর দ্বারা। তাহলে এটা অবশ্যই আমরা সবাই বুঝতে পারছি। এখন যদি আমরা দিক খুঁজি যে ট্রায়াঙ্গেল লয়ে আমরা লব্ধি ভেক্টরের দিক কেমন নির্ণয় করব, দেখো এটা আমি মিশাই দিলাম। তাহলে আমাদের ভেক্টরটা কেমন ছিল, আমাদের ওই কেমন ছিল চিত্রটা, আমাদের ছিল এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, আর এটা ছিল লব্ধি ভেক্টর। আর এটা আমরা কোন সূত্রতে পাইছি বলতো, এটা ট্রায়াঙ্গেল ল বা ত্রিভুজ সূত্রতে পাইছি। এই কোণটা ছিল থিটা, এই কোণটা ছিল আলফা। আলফাটা কি বলবো, এ ভেক্টরের সাপেক্ষে লব্ধি ভেক্টরের দিক হচ্ছে আলফা ডিগ্রি কোণে আছে। আচ্ছা, এটা আমরা বের করছিলাম, এটা হচ্ছে বি সাইন থিটা ছিল। আচ্ছা, এখন আর এটা ছিল বি কস থিটা। আর আমরা যদি এই আলফাটা বের করতে চাই তাহলে এখানে আমরা বলবো টেন আলফা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। বলতো এখানে লম্বকে, লম্ব হচ্ছে বি সাইন থিটা, ভূমি হচ্ছে এ প্লাস বি কস থিটা, তাহলে এ প্লাস বি কস থিটা। তাহলে আমরা আলফা যদি বের করতে চাই, আলফা হবে টেন ইনভার্স বি সাইন থিটা এ প্লাস বি কস থিটা। তো দেখো আমি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নয়, এটা হচ্ছে ভেক্টরের দিক, লব্ধি ভেক্টরের দিক এক্স এ ভেক্টরের সাপেক্ষে, এখানে এ ভেক্টরের সাপেক্ষে লব্ধি ভেক্টরের দিক হচ্ছে আলফা। আমরা এটাও বের করতে পারলাম এবং লব্ধি ভেক্টর বের করতে পারলাম। তাহলে দুটো ভেক্টরকে আমি যোগ করার জন্য ত্রিভুজ সূত্রতে বা ট্রায়াঙ্গেল লদে দুটো ভেক্টরকে আমি যোগ এবং দুটো ভেক্টরের যোগ করতে পারি এবং দুটো ভেক্টরের যে যোগফল বা লব্ধি তার দিকও কিন্তু নির্ণয় করতে পারি। ঠিক একইভাবে আমরা কিন্তু যে কোনো দুটো ভেক্টরকে যেমন ত্রিভুজ সূত্র দিয়ে যোগ করতে পারলাম, ঠিক একই প্রসেসে কিন্তু সামান্তরিক সূত্র দিয়েও দুটো ভেক্টরকে যোগ করা যায়। এইটা আমরা সামনের ক্লাসে বা তারপরের ক্লাসে শিখব। আশা করি বুঝতে পারবা সবাই এবং সঙ্গে থাকবা। ধন্যবাদ সবাই।